আগের পর্বে দেখা গিয়েছিল যে রেশমি আর ঈশানের বিয়ে দেওয়ার জন্য রেশমির বাবা ও মা আসে রেশমির জন্য অনেক গহনা নিয়ে, এবং রেশমি বাবা ও মায়ের সঙ্গে অনেক আনন্দ উল্লাস করতে থাকে। অন্যদিকে ঈশানের মনে নেই কোনো আনন্দ। কুসুমের ছবি আঁকড়ে ধরে নিজের মনে মনে কথা বলেই চলেছে। এমন সময় কলি ঈশানের ঘরের পাশ থেকে যাওয়ার সময় ঈশানের বলা সমস্ত কথা সে শুনতে পেয়ে যায় এবং থমকে দাঁড়ায় সেখানে। মন দিয়ে ঈশানের সমস্ত কথা সে শুনে ফেলে এবং সে বুঝতে পারে ঈশান এই বিয়েতে মোটেও খুশি নয়। কারো জন্য সে খুবই ব্যাকুল হয়ে পড়েছে। কিন্তু ঈশান কার প্রতি এতটা দুর্বল তা জানার জন্য কলির মনে অনেক কৌতূহল জাগে এবং সে সিদ্ধান্ত নেয় যে আজ সে জেনেই ছাড়বে ঈশান কার সাথে দেখা করতে যেতে চায়। কে সেই মেয়ে যার জন্য ঈশান এত ব্যাকুল হয়ে পড়েছে। না না, আর দেরি করা যাবে না। আজ এখন না গেলে আর কোনো দিন হয়তো কুসুম তোমার মুখ দেখতে পাবো না আমি। এখন না গেলে যে বড্ড দেরি হয়ে যাবে। এইদিকে আড়াল থেকে কলির সমস্ত কথা শুনতে পায় এবং অবাক হয়ে ভাবতে থাকে, আরে এখন তো অনেক রাত, এই রাতে যাচ্ছেন, কিন্তু এত রাতে কোথায় যাচ্ছেন, কার জন্য? কলি এই কথা ভাবতে থাকে। ঠিক তখনই ঈশান বেরিয়ে আসতে থাকে। এত রাতে ঈশানবাবু বেরিয়ে যাচ্ছেন, বাড়ির সবাই এখন ঘুমিয়েও পড়েছে। আমি জানি আমার যাওয়াটা একদমই ঠিক হবে না ওনার পেছন পেছন, কিন্তু আমার যে কৌতূহল বেড়েই চলেছে, আমি যে আমার কৌতূহল আটকে রাখতে পারছি না। না না, আমাকেও দেখতে হবে, আমাকেও জানতে হবে কার জন্য ঈশানবাবু এত রাতে ছুটে যাচ্ছেন। তাতে যা হয় হোক, আমি আজকে জেনেই ছাড়বো। হরিপদকে অনেক বুঝিয়ে তোমার কাছে পাঠিয়েছি কুসুম, অনেক আশা নিয়ে। আশা করি তুমি আমার নির্দেশ করা জায়গায় উপস্থিত থাকবে। এছাড়াই যে কোনো উপায় ছিল না হয়তো। এটাই শেষ রাত যেখানে আমি নিজের ইচ্ছেতে কিছু করতে পারছি। কাল থেকে সব কিছু বদলে যাবে। যদি আজ তোমার চোখে একটু হাসি দেখতে পাই, তাহলে সব যন্ত্রণা সহ্য করতে পারবো আমি। এইদিকে কলিও ঈশানবাবুকে ফলো করে বেরিয়ে পড়ে। তার মনের কৌতূহল মুহূর্তে মুহূর্তে বেড়েই চলেছে। কি অদ্ভুত, এই ঈশানবাবুকে আমি প্রথম দেখছি। কত টান, কত ভালোবাসা থাকলে এই অনুভূতি আসে। তার চোখে আজ অদ্ভুত কষ্ট দেখেছি আমি, যেন কাউকে তিনি হারাতে চান না, কিন্তু বাধ্য হয়ে সব হারাচ্ছেন। আমি জানি এ সময়ে এই মুহূর্ত কোনোটাই ঠিক নয়, কিন্তু আমি এও জানি এই দেখা মানে বিদায়। তবুও না গেলে, তোমাকে একটিবার না দেখলে ভেঙে পড়ব কুসুম। আমার বুকটা কেন কাঁপছে? আমি ঈশানবাবুকে ভালোবেসেছি, তাই কি আমার বুকে এত ভয়? কিন্তু আমি তো জানি তিনি কোনো দিনই আমার হবেন না। তবুও কেন এমন হয়? আমি কি এমন কিছু জানতে যাচ্ছি যা জানলে কোনো কিছুই আর আগের মতো থাকবে না? না না, আমি বোধহয় বেশি ভেবে ফেলছি। আমাকে সত্যি জানতে হবে, তা যত কঠিনই হোক না কেন। এই কথা ভাবতে ভাবতে দুইজনই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। চারিদিক ভারী নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক, দূরে ঈশানের পায়ের শব্দ। কলি একটু দূরে হাঁটছে, গাছের আড়াল ধরে। না না, একটু দূরে দূরেই থাকি, নয়তো কাছে গেলে যদি ধরা পড়ে যায় ব্যাপারটা খুবই খারাপ হবে। কিন্তু যদি চোখের আড়াল হয়ে যায় তাহলে তো আবার খুঁজেই পাবো না। এই কথা বলতেই কলির পা হঠাৎ থমকে যায়। কাটার মতো কিছু একটা তার পায়ে বিঁধে যায় আর সে অনেক জোরে আওয়াজ করতে থাকে, আহ আহ আহ, কি হলো আমার? এই কথা বলতেই হঠাৎই কলি লক্ষ্য করে ঈশান কান খাড়া করে দাঁড়িয়ে পড়েছে। আরে, এই শব্দটা কোথা থেকে এলো? মনে হচ্ছে কোনো মানুষের শব্দ। তাহলে কি কেউ আছে নাকি এখানে? কি কেউ আমাকে লক্ষ্য করছে? না না, আমাকে একবার দেখতে হবে। কেউ যদি আমায় দেখে ফেলে, আমি কুসুমের সাথে দেখা করতে এই জঙ্গলে পথ ধরে হাঁটছি, তাহলে খুব খারাপ হয়ে যাবে।
আর যদি একবার জমিদার বাড়িতে খবর যায় তাহলে আমাদের সবার জন্য বিপদ। এই কথা ভাবতে ভাবতে ঈশান একটু পেছনের দিকে পিছিয়ে আসতে থাকে এবং সে ভালো করে চারিদিক খুঁজতে থাকে কোথা থেকে শব্দটা সে শুনতে পেয়েছে। এইদিকে কলি গাছের আড়ালে তার শ্বাস আটকে দাঁড়িয়ে থাকে। এই রে, কি হলো? হে ঠাকুর, রক্ষা করো আমায়, দয়া করো, দয়া করে ঈশানবাবু যেন ফিরে না আসে এদিকে। ঈশান যত পিছিয়ে আসে কলির বুক তত ধড়পড় করতে থাকে। তার পায়ের ব্যথা ভুলে গিয়ে মুখ বুজে শ্বাস আটকে দাঁড়িয়ে থাকে গাছের আড়ালে। কই না তো, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে কোথা থেকে এলো শব্দটা? তাহলে কি আমি ভুল শুনলাম? হতে পারে ভুলই শুনেছি। আজ মনটা খুবই অস্থির হয়ে আছে। ওহ বাবা, জোর বাঁচা বেঁচে গেছি। আজ যদি ধরা পড়ে যেতাম তাহলে তো সব শেষ হয়ে যেত। না জানি আমাকে উনি কী ভাবতো। এভাবে ওনার পেছন পেছন যাওয়াটা যে ঠিক নয়, কিন্তু আমি সেই অন্যায় জেনে বুঝে করছি, শুধু শুধু একবার দেখার জন্য। কার জন্য ঈশানবাবু এত পাগলের মতো ছুটে যাচ্ছে? কলি মনে মনে এইসব কথা ভাবতে থাকে। এরপরে ঈশানবাবুর পেছন পেছন আবারও সে লক্ষ্য করে এগোতে থাকে। ঈশানবাবু, এলেন আপনি? আমি অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষা করছিলাম, কিন্তু হঠাৎ এই সময়ে এমন একটি জায়গায় আমি তো ভয় পেয়ে গেছিলাম। হরিপদবাবুকে পাঠিয়ে বললেন এখানে আসতে। কিছু হয়েছে নাকি আপনার? শান্ত হও কুসুম, ভয় পেও না, তোমার কিছু হবে না। এমনি তোমার সাথে কিছু কথা ছিল তাই। আসলে ঈশানবাবু, রাতের বেলা আমরা কোনোদিনও এভাবে জঙ্গলে আসিনি। সব ঠিক আছে তো? আর আপনাকে কেমন জানি চিন্তিত লাগছে। হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু তোমাকে না দেখলে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই আর কি। ঈশানের থেকে এই কথা শুনে কুসুম অনেক লজ্জা পেয়ে যায় এবং বলতে থাকে, ঈশানবাবু, এভাবে বলবেন না। কেউ শুনে ফেললে কি হবে বলুন তো? মানুষ তো এমনিতেই কথা বলবে কুসুম, কিন্তু আমি কেবল আজ তোমার কথা শুনতে চেয়েছি। কিন্তু আপনি আমায় ডাকলেন কেন ঈশানবাবু? দিনেও তো দেখা করা যেত, এমন সময় এমন করে ডাকা। কারণ এই রাত খুব কষ্ট দিচ্ছিল আমায়। আর যদি না আসতাম কালকে আর সময় থাকতো না কুসুম। তা তোমায় কি করে বলি আমি? ঈশানবাবু, কি হয়েছে আপনার? আপনি চুপ করে আছেন, কিছুই বলছেন না। আবার এইভাবে কাঁপছেন কেন? কিছু কি লুকাচ্ছেন আমার থেকে? হ্যাঁ, একটা সময়, একটা সত্য, একটা ভয়। ভয়? কিসের ভয় ঈশানবাবু? ভয় এই যে আজ রাতটায় এক্ষুনি শেষ হয়ে যাওয়ার ভয়। এই কথা বলে ঈশান মনে মনে আবার ভাবতে থাকে। কুসুম, কি করে বলি তোমায়? এটাই হচ্ছে শেষ রাত। কুসুম ঈশানের দিকে অবাক দৃষ্টিতে তাকায় এবং বলতে থাকে, ঈশানবাবু, আজ আপনি এত চুপচাপ কেন? মনে হচ্ছে আপনি দূরে কোথাও চলে গেছেন। আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি, তবুও আপনি আমায় দেখছেন না। কুসুম, চুপ করে থাকলেই কি মানুষ দূরে চলে যায়? হতে পারে চুপ থাকাটাই সবচেয়ে কাছে থাকার চেষ্টা। কিন্তু আপনি জানেন না, আপনার এই চুপ থাকাটা আজ আমার বুকের ভেতর কেমন ভয় ঢুকিয়ে দিচ্ছে। আজ আপনার কথায় কেমন একটা বিদায়ের ছায়া দেখতে পাচ্ছি, যেটা আমি আগে কখনো দেখিনি। কুসুমের কথা শুনে ঈশান মনে মনে ভাবতে থাকে, বিদায় বললে তুমি কাঁদবে কুসুম, আর তোমার চোখের জল আমি যে সহ্য করতে পারবো না। তুমি জানো কুসুম, তোমার হাসিটা আমার কাছে অনেক মূল্যবান, আমার জীবনের একটি শক্তিশালী জিনিস। তাই তুমি হাসলে আমি সব ভয় ভুলে যাই। এইদিকে কলি ঈশানকে লক্ষ্য করতে করতে জঙ্গলে প্রবেশ করে, কিন্তু এক মুহূর্তের জন্য তার চোখের আড়াল হয়ে যায় ঈশান। আরে, এই জঙ্গলের দিকেই তো এলো ঈশানবাবু, কিন্তু চোখের পলকেই কোথায় চলে গেল? এত বড় বড় গাছ, এই জঙ্গলে আমি কোথায় খুঁজব?
কি ব্যাপার বলুন তো ঈশানবাবু, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমায় অনেক দিন পরে দেখছেন। হ্যাঁ কুসুম, মনে হচ্ছে তোমাকে আমি এমনভাবে দেখি যেন চোখ বন্ধ করলেও তোমার মুখটাই দেখতে পাই। আরে আপনি কিন্তু আমায় এখন ভয় দেখাচ্ছেন ঈশানবাবু। আপনি কি কোথাও যাচ্ছেন নাকি? ইদানিং আপনাকে হারানোর ভয় আমাকে অনেক কষ্ট দেয়। তা আপনাকে কিভাবে বলি ঈশানবাবু? না কুসুম, আমি কোথাও যাচ্ছি না, আমি তো এখানেই আছি তোমার সামনে। আমাকে যে সত্যিই তোমাকে ছেড়ে যেতে হবে কুসুম, অন্যের হাত ধরতে হবে তোমাকে ছেড়ে। আমি কিভাবে তা তোমাকে বলি কুসুম? আপনি কিছু একটা বলতে চাইছেন আমাকে, কিন্তু বলছেন না, আমি বুঝতে পারছি ঈশানবাবু। এইদিকে কলি হঠাৎ ঈশানবাবুকে দেখতে পায় এবং সে একটি বড় গাছের আড়ালে নিজেকে লুকিয়ে নেয়। কুসুম, তুমি অনেক ভালো মানুষ। নিজের কষ্ট ভুলে অন্যের জন্য দাঁড়িয়ে পড়ো। আমি চাই না আমার কারণে তুমি আবার কোনো লড়াইয়ে নামো। আপনি এমন করে কেন বলছেন ঈশানবাবু? আমি লড়াই করতে শিখেছি। বাবা নেই, বোনও দূরে। এই লড়াইয়ের মধ্যেই তো আমার বেঁচে থাকা। তাই তো, আমি চাই তুমি এবার একটু শান্ত থাকো, একটু হাসো। এই পৃথিবীর কেউ যদি সুখ পাওয়ার যোগ্য হয় তাহলে তুমি কুসুম। এরপর ঈশান মনে মনে ভাবতে থাকে, তোমার সুখের জন্য আমি নিজের সব স্বপ্ন ছেড়ে দিতেও রাজি। যদি কোনোদিন আমি তোমার সামনে না থাকি, তবু মনে রেখো, কেউ একজন তোমার সুখের জন্য সব কিছু দিতে পারত। আপনাকে আজ ভারী অদ্ভুত লাগছে আমার, কিন্তু আপনি সামনে থাকবেন না মানে, তার মানে কি ঈশানবাবু? মানে আমাদের জীবন সবসময় আমাদের ইচ্ছা মতো চলে না, কিন্তু বিশ্বাস রাখো, আমি কখনো চাইব না যে তোমার চোখে জল আসুক। এ কি দেখছি আমি? ঈশানবাবু আর আমার দিদি কুসুম? না না, এ কি আমি সত্যি দেখছি নাকি আমার চোখের ভুল? কলি গাছের আড়াল থেকে ঈশান আর কুসুমকে দেখতে থাকে। অবাক দৃষ্টিতে তার চোখের কোণায় জল। সে প্রায় স্থির হয়ে যায়, যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। আজ তা নিজের চোখে দেখে যেন বিশ্বাসই করতে পারছে না কলি। যেন হঠাৎ করে তার পুরো পৃথিবী থেমে গেছে। তার সমস্ত ভাবনা, সমস্ত কল্পনা সব মিথ্যে হয়ে গেছে। ঈশানের মুখে কুসুমের প্রতি ভালোবাসার কথা শুনে তার বুকটা মোচড় দিয়ে ওঠে। নিজের ভেতরে লুকানো অনুভূতি চোখের জল হয়ে ধুয়ে যেতে থাকে। তবু সে নিজেকে শক্ত করে তোলে। এটা এটা কি করে হতে পারে? ঈশানবাবু, আপনি আমার দিদিকে এত ভালোবাসেন? এটা কি সত্যি? হ্যাঁ, এটাই তো সত্যি, কারণ ঈশানবাবুর চোখে এত আলো দেখেছি। দিদির সামনে দাঁড়ালেই উনি নরম হয়ে যান। আর আমি তো ভেবেছিলাম, হয়তো ভুল ভেবেছিলাম আমি এতদিন, কিন্তু এখন বুঝতে পারছি যে ঈশানবাবু আর কাউকে নয়, আমার দিদিকেই ভালোবাসেন। কেন জানি এই বুকের ভেতর অনেক কষ্ট হচ্ছে, তবুও কষ্টের মাঝেও একটা শান্তি আছে। অন্তত ঈশানবাবু ওই রেশমিকে ভালোবাসেন না। তাহলে কেন ঈশানবাবু বিয়ে করতে যাচ্ছেন? কেন আমার দিদিকে এইভাবে ঠকাচ্ছেন উনি? ঈশানবাবুর কান্না একা ঘরে তা কিছু নাটক হতে পারে না। আমি নিজের চোখে ওনার কান্না, ওনার কষ্ট দেখেছি। তাহলে কেন করছেন উনি এমন? কলির মনে এবার প্রশ্ন জাগতে থাকে। সে ভাবে, কিন্তু কোনো উত্তর সে পায় না। যদি ঈশানবাবু সত্যিই রেশমিকে বিয়ে করে নেয়, তাহলে আমার দিদি, তার কি হবে? দিদি, তুমি আমার সব কিছু। ছোটবেলা থেকে আমাকে আগলে রেখেছো। কত রাত তুমি আমার জন্য না ঘুমিয়ে কাটিয়েছো। যদি ঈশানবাবু তোমাকে ভালোবাসেন তাহলে সেটাই ঠিক। আমার তো অনেক খুশি হওয়ার কথা দিদি। তুমি তো প্রকৃত ভালোবাসা পাওয়ার যোগ্য দিদি। এই কথা বলতে বলতে কলির চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে।
দিদি, আমি কষ্ট পেলেও সেই কষ্ট আমি কেবলমাত্র আমার মধ্যেই রাখব। তোমার মুখে যদি হাসি ফোটে তাহলে সব মেনে নিতে পারি। এই কথা বলার পরেই কলির মনে আবারও সন্দেহ জাগে। তাহলে আমার একটা কথা কিছুতেই মাথায় আসছে না, কেন ঈশানবাবু যদি দিদিকে এতই ভালোবাসে, রেশমির সাথে বিয়েতে কেন তিনি রাজি হলেন? এটা কি ঈশানবাবুর ওপর জোর করে চাপানো কোনো সিদ্ধান্ত, নাকি আমার দিদিকে উনি ঠকাচ্ছেন? না না, ঈশানবাবু এত খারাপ নন। ওনার চোখে আমি কখনো কোনো দিনও মিথ্যা দেখিনি। নিশ্চয়ই এর পেছনে কোনো বড় কারণ রয়েছে। আমাকে যেটা জানতে হবে, আর খুব শীঘ্রই আমাকে খুঁজে বার করতে হবে। এই কথা বলে কলি উঠে দাঁড়ায়। দিদি, তোমার ভালোবাসার পথে আমি কখনো বাধা হব না। আমার সুখের চেয়েও তোমার হাসির দাম আমার কাছে অনেক অনেক বেশি। তবে তুমি চিন্তা করো না দিদি, আমি তোমাকে কিছুতেই ঠকতে দেব না। এই কথা বলে কলি সেখান থেকে দ্রুত চলে যায়। এইদিকে প্রায় মধ্যরাত, রেশমি তার ঘরে ঘুমাচ্ছে। ঠিক তখনই ঘনশ্যাম এসে তাকে ডাকতে থাকে। রেশমি দিদিমণি, উঠুন, একটা কথা আছে, তাড়াতাড়ি উঠুন। কি হয়েছে কি? এত রাতে ডাকাডাকি করছিস কেন? দেখছিস না শান্তিতে একটু ঘুমোতেও দিবি না নাকি? আসলে রেশমি দিদিমণি, একটা কথা না বললে মনটা মানছে না। এই বাড়িতে বহু বছর কাজ করছি। আজকের রাতটা ঠিক অন্য রকম। এই রকম হতে কখনো দেখিনি। কি হয়েছে? কথা না ঘুরিয়ে সোজাভাবে বল। আসলে ঈশানবাবুর দরজাটা খোলা, লাইটও জ্বলছে। তা দেখে কিছুক্ষণ ডাকাটাকিও করলাম, কোনো সাড়া পাইনি। মনে হয় এত রাতে ঘরে নেই। আর একটু পরে দেখলাম ওই কলি দিদির ঘরটাও খোলা, লাইট জ্বলছে। তাই আপনাকে জানানোটাই আমার ঠিক মনে হলো। এই রকম তো আগে কখনো হয়নি, তাই না? কি বলছিস? এত গভীর রাতে দুজনেই ঘরে নেই মানে কি? আচ্ছা, বেশ মজার খেলা চলছে তাই না? এই বাড়িতে আমার বিয়ের ঠিক আগের রাতে ঈশান আর কলি দুজনেই উধাও। এই রাতের অন্ধকারে কত কিছু না লুকিয়ে আছে আমার থেকে এই বাড়িতে। আমাকে বোকা ভাবা হচ্ছে, তাও আমি হতে দেব না। চলো তো গিয়ে দেখি। এটা যদি সত্যি হয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই কথা বলে রেশমি রাগে কটমট করতে করতে কলির ঘরে চলে আসে। ও, এই তো দিব্যি ঘুমাচ্ছে। তাহলে তুমি নও কলি। তোমার কপাল ভালো যে কিছুই জানো না, কিছুই বোঝো না। তাহলে ঘনশ্যাম হয়তো ভুল দেখেছি। ঠিক আছে, এবার ঈশানের পালা। দেখি বিষান মহাশয় কোথায় আছে। হে ভগবান, এই বাড়ির মতো বেঁচে গেলাম। ভাগ্যিস আগে ভাগে চলে এসে শুয়ে পড়েছিলাম, না হলে এখনই ধরা পড়লে কি যে হতো। আমার কেমন জানি আগে মনে হচ্ছিল কিছু একটা ঘটবে এই বাড়িতে, সবাই হুলুস কাণ্ড করবে এবার। না জানি কি হবে। আমার তো খুব চিন্তা হচ্ছে, ঈশানবাবু এখনও মনে হয় বাড়ি ফেরেনি। এবার যদি ঈশানবাবু ধরা পড়ে যায় আর দিদির কথাও যদি বলে দেয়, কি হবে তাহলে? রেশমি দিদি এখন ঈশানবাবুর ঘরের দিকে গেছে, আর যখনই দেখবে ঈশানবাবু নেই, আর রেশমি দিদি যেমন মানুষ, কিছু একটা না ঘটিয়ে ছাড়বে না। না, আমাকে ঘুমালে চলবে না, আমাকে জেগেই থাকতে হবে। না জানি ঈশানবাবু এলে কী ঘটনা ঘটবে। ঈশানবাবু তো একা পড়ে যাবে। হ্যাঁ, এটাই বরং ঠিক হবে। আমি আর ঘুমাবো না। সেরকম বুঝলে ঈশানবাবুর পাশে গিয়ে তো দাঁড়াতেও হবে। ঈশানবাবু, আপনি আমাকে এমনভাবে ডেকে পাঠালেন এখানে, মনে হলো কি না কি হয়ে গেছে। আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম। এখন অনেক রাত হয়েছে, এখন আমাদের যেতে হবে। হ্যাঁ কুসুম, এখন আমাদের বিদায় নিতে হবে। ইচ্ছে করছে না, তবু বাধ্য আমি। কুসুম, আজকে রাতটা মনে রেখো। কখনো যদি খুব একা লাগে, এই চাঁদের দিকে তাকাবে। ভাববে কেউ একজন দূর থেকেও তোমার জন্য প্রার্থনা করছে। যদি আর কখনো দেখা না হয়, তবু জেনে রেখো
আমার সবচেয়ে আপন মুহূর্তগুলো তোমার নামে ছিল। ঈশান বাবু, আপনি এমন কথা কেন বলছেন? এই রাতটা তো শুধু আজকের। আবার দেখা হবে ঈশান বাবু, খুব তাড়াতাড়ি হবে। তখন আজকের সব না বলা কথাগুলোও বলা যাবে। এইদিকে রেশমি হেঁটে চলেছে ঈশানের ঘরের দিকে। সে গিয়ে দেখে ঈশানের ঘরে লাইট জ্বলছে, সব কিছুই খোলামেলা, কিন্তু ঈশান সেই ঘরে নেই। আরে কি সত্যি তো, এত রাতে ঈশান তো ঘরে নেই, লাইটও জ্বলছে, দরজা খোলা, তাহলে কোথায় যাবে? না 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 না, এই তো আনার খুব একটা ভালো ঠেকছে না। অবিশ্বাস্য ব্যাপার, এই বাড়িতে এত সাহস কার হলো? আমার সঙ্গে এমন খেলা খেলবে? আমার বিয়ের আগের রাত আর তুমি ঘরে নেই, এটা যে আমি মেনে নেব না। তুমি আসো ঈশান বাবু, আমিও দেখব এই নিঝুম রাতে তুমি কোথায় গিয়েছো আমার হবু স্বামী। তুমি একা কেন রাত জাগবে? আমিও তোমার সাথে রাত জাগলাম, এসো তুমি।